আমি ইসলামের আইন চাই, জামাত ইসলামের আইন চায় এবং জামাতকে এটা লুকিয়ে চায় না। জামাত সরাসরি বলে যে আল্লাহর আইন চাই। আমি তো কখনো বলি নাই যে জামাতে ইসলামী ইসলামী দল না। আপনার প্রোগ্রামের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা থ্যাঙ্কস দিতে চাই। আপনারা সবাই জামা কাপড়ে মৌলানা, আর কি আমরা কোট শুট পরে মৌলানা। আপনারা কোথাও শরিয়া আইন বাস্তবায়ন চান না। ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার কথা কোথাও বলেন না। যারা আসলে ইসলামকে পছন্দ করে না তারা চায় না যে ইসলামের এই সৌন্দর্যগুলো মানুষ জানুক। ইভেন আমার মনে হয় তারাও জানে না। আমি বলেছিলাম জামাত ইসলাম মানে ইসলাম না, তবে আপনারা কি রকম ইসলামী দল সেটা একটু বলবো। আসি, শরিয়া আইন খুব সুন্দর দুইটা নীতিমালার উপর দাঁড়িয়ে আছে। তার মানে জামাত ইসলাম কি কাইন্ড অফ শরিয়া আইনের দিকে যাওয়ার প্রথম ধাপ? এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ শরিয়তে। আপনার এই প্রোগ্রাম থেকে আমি বলি যে আজকে থেকে আপনারা যারা হিজাব ছাড়া কোনো মহিলাকে দেখবেন, খুবই খুশি হবে মানুষ, বিকজ পিপল উইল লুক অ্যাট মি অন। সিরিয়াসলি যারা আমাদেরকে রাইট, কারণ আপনি দেখতে চান না। বাই দ্য ওয়ে, তাইলে তো রবীন্দ্রনাথ জামাত, তাই না? তো জামাত ইসলাম কোনো দোষ করেনি ৭১-এ? 71-এ কে ঠিক করেছে কে ভুল করেছে এটার চাইতে বড় সত্য হচ্ছে 71-এ বাংলাদেশ আলাদা হলো, রাইট? পাকিস্তানি সেনাবাহিনী আমাদের সাথে যেটা করেছে, মানে যুদ্ধে যদি সমর্থন থাকে তাহলে ওটাকেও সমর্থন করা হয় এক অর্থে। আসলে যেটাকে তখন স্বাধীনতা বলা হচ্ছিল সেটাকে আসলে আমরা আসলে স্বাধীনতা ডাকতে পারি কিনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স তারজিকি ব্রিয়া শোতে। আজকে যাকে নিয়ে আমার এই সন্ধ্যাটা কাটবে, ডেফিনেটলি তাকে বাংলাদেশের সব মানুষ চেনেন এবং আপামর জনসাধারণ যার কথায় মানে এক ধরনের মুগ্ধতা খুঁজে পান। অ্যান্ড ডেফিনেটলি আমি তার অনেক বড় ফ্যান, তার বুদ্ধিমত্তার ফ্যান। এবং আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে তার সঙ্গে বসে একটু গল্প করা যায় কিনা, তো সেই সুযোগটা আজকে আমার হয়েছে। আমাদের সঙ্গে আছেন মাননীয় সংসদ সদস্য মার্তিয়া মমতাজ। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। আপনি যেটা প্রথম কথা বললেন যে বাংলাদেশে এটা শুধু আছে না, এটা প্রকটভাবে আছে। দাড়ি টুপি মানেই জামাত, এবং বাই দ্য ওয়ে তাইলে তো রবীন্দ্রনাথ জামাত, তাই না? এবং দাড়ি টুপির নামে যা দাড়ি ছেড়ে দিয়েছে, দাড়ি টুপির নামে যা করা হচ্ছে সব জামাত। আমাকে একটা জায়গায় সরাসরি জিজ্ঞেস করা হলো, আপনারা প্রথম আলো ডেইলি স্টার হামলা করেছেন, ভেঙেছেন। আমি বলছি রিয়েলি? তাহলে ধরেন নাই কেন? ধরেন, অ্যারেস্ট করেন, সব সিসি ক্যামেরায় আছে। আই চ্যালেঞ্জ ইউ। ওখানে জামাতের কোনো কর্মী ছিল না? না, মানে যদি থাকে তাহলে ধরেন। আমি চাই আমার দলের সেই কর্মীটা যে বেলাইন হয়ে গেছে সে সাইজ হোক। জামাত আমাকে কখনো ইনস্ট্রাকশন দেয় না, তাই না? এবং এখানে এসেই আসলে আমাদের ফাইটটা কত দিকে জানেন? একদিকে আমাকে আপনি বলবেন, আপনি মানে আপনি না, আপনি বলবেন যে আপনি জামাত, আপনি খারাপ, আপনি হিজাব পরেন কারণ আপনি দেখতে ভালো না, আর আপনি তলে তলে লোকায় লোকায় অস্ত্র নিয়ে ঘোরেন। আবার আরেকজন এসে আমাকে বলবে আপনি মডারেট ইসলাম করেন। হ্যাঁ, কারেক্ট কারেক্ট। আমার নেক্সট কোশ্চেনই আসছে ওই জায়গাটায়। বাই দ্য ওয়ে, তাহলে আল্লাহ, আমার না সবসময় এটা অবাক লাগতো। আমি ছোটবেলায় যে হাদিসটা পড়েছি যে মধ্যম পন্থাই সর্বোত্তম পন্থা, আমার মনে হতো এটা আবার বলে দেওয়ার কি হলো। কিন্তু এখন অবস্থাটা কি জানেন? এখন মধ্যম পন্থাটা সবচেয়ে কঠিন পন্থা, এবং এটা কি আল্লাহ এই জন্যই মনে হয় সর্বোত্তম বলছেন যে এটাতে টিকে থাকা খুব কঠিন, খুবই কঠিন। এক্সট্রিমিজম ইজ ভেরি মাচ পপুলার। আপনি আজকে বলেন, আপনার এই প্রোগ্রাম থেকে আমি বলি যে আজকে থেকে আপনারা যারা হিজাব ছাড়া কোনো মহিলাকে দেখবেন, খুবই খুশি হবে মানুষ, কারেক্ট, খুব খুশি হবে। কিন্তু আমি যখন ডাকসুর প্রোগ্রামে গিয়ে বলেছি যে বাংলাদেশে আপনি যাই করেন না কেন সবাই থাকবে, সব ড্রেসের মানুষ থাকবে, আপনাকে সহ্য করতে হবে, এটা আবার কারো পছন্দ হয় নাই। বলছে উনি কি ইসলাম জানেন না, উনি ইসলাম পড়ে নাই, ইসলামে এই আছে সেই আছে, মানে ট্রলের শেষ নাই। এই মধ্যম পন্থার জায়গাটা থেকেই কি জামাতে ইসলামের বর্তমান যিনি আমির, মাননীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা, তিনি কি শহীদ মিনারে যেতে পারেন? কেউ যদি পূজার জন্য যায়, কেউ যদি সেখানে গিয়ে মাথা নত করে, এবং কেউ যদি এটা মনে করে, মনের তার বিন্দু মাত্র থাকে যে এখানে এসে আমি শহীদের সাথে, শহীদের কোনো উপকার হচ্ছে,
বাসায় বসে এই দোয়াটা করলে শহীদের এই উপকারটা হইতো না? এটা দুইটা জিনিস, একটা অ্যাক্ট, একটা চিন্তা। অ্যাক্ট হচ্ছে ওখানে গিয়ে কেউ সেজদা করবে না, ওখানে গিয়ে মাথা নোয়াবে না। আর দুই হচ্ছে ওখানে গিয়ে শহীদের মর্যাদা পালন হচ্ছে কিনা বা মর্যাদা বাড়ছে কিনা, শহীদকে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, এটাই ইস্যু। এই চিন্তার জায়গাটা থেকে যদি কেউ ক্লিয়ার থাকেন, এবং দেখেন এর আগে 2001-এও কিন্তু এটা হয়েছে যে সরকারিভাবে একটা ডেলিগেশন যেতে হচ্ছে, এটা সিস্টেম এখন পর্যন্ত, যেটাকে আমি এখনো বদলাতে পারি নাই, সেটার মধ্যে হারামটুকুকে বাদ দিয়ে আমি বাকিটাকে পালন করছি, এটার মধ্যে তো আমি কোনো প্রবলেম দেখছি না। তার মানে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে এটা চাওয়া বন্ধ করে দিবে? এখন এটা একটা অনেক বড় প্রশ্ন। জামাত যদি ক্ষমতায় যায়, একটা দেশে কে কে ক্ষমতায় যায়? গণতান্ত্রিক দেশে যে মানুষের অপিনিয়ন, ম্যাক্সিমাম মানুষের অপিনিয়ন নিয়ে আসে, অথবা সংখ্যাগরিষ্ঠ, তাই না? সংখ্যাগরিষ্ঠ মানুষের অপিনিয়ন নিয়ে যখন কেউ নিয়মতান্ত্রিকভাবে বেশি এমপি থাকে তাদের, তারা হচ্ছে সরকারে যায়, তারা কিভাবে ডিসিশন নেয়? তারা কি একদিনে গিয়ে বলে আজকে থেকে এটা হারাম? ইসলাম কখনোই এটা না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পর্দার বিধান ধাপে ধাপে এসেছে, মদ নিষিদ্ধের বিধান ধাপে ধাপে এসেছে। তাহলে আমার কাছে তো কোনো দলিল নাই যে আমি ডে ওয়ানে বলবো আজকে থেকে আমরা শহীদ মিনারে কেউ যাবে না, কেউ গেলে শেষ, এটা তো বলবে না কেউ। সম্পর্ক প্রশ্ন আরেকটা চলে আসে তাহলে, তার মানে জামাত ইসলাম কি কাইন্ড অফ শরিয়া আইনের দিকে যাওয়ার প্রথম ধাপ, বা আমরা জামাত ইসলামের মাধ্যমে আস্তে আস্তে ওইদিকে যাব, বিষয়টা কিরকম দাঁড়ায়? শরিয়া আইন খুব সুন্দর দুইটা নীতিমালার উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে মাসলাহা, মানুষের কল্যাণ, আরেকটা হচ্ছে শরিয়া, তাই না? যে শরীয়তের যে স্ট্রাকচারাল জিনিসগুলো, এগুলোকে প্রয়োগ করে, এবং এই স্ট্রাকচারাল জিনিসের মধ্যে অনেক সৌন্দর্য আছে। দুইটা শরীয়তের মূল কাজ হচ্ছে দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় যখন কোনো সাহাবীকে প্রশাসক হিসেবে পাঠাতেন, তাকে কিছু আদেশ দিতেন, এবং এগুলো এত সুন্দর, আপনার শুনলে মনে হবে যে ইসলামের চাইতে সহজ কোনো ফিলসফি কোনো প্রশাসক কখনো আসতে পারে না। উনি বলতেন মানুষের কথা শুনবা, এবং এটা খুব বিখ্যাত একটা হাদিস যে সহজ করবা, কঠিন করবা না, সুসংবাদ দিবা, বীতশ্রদ্ধ করবা না। এবং এই কারণে সাহাবীরা একজন খুব সুন্দর বক্তৃতা করতেন, তো তার এলাকার লোকজন এসে বলছে আপনি প্রত্যেক দিন করেন, উনি বলছেন না আমার অনুমতি নাই, তোমরা বীতশ্রদ্ধ হয়ে যাবে একটা সময়। কি সুন্দর, তাই না? এই সিস্টেম যদি কারোর কাছে থাকে তাহলে সে লাইনের বাইরে তো চাইলেও যেতে পারবে না। শরিয়া আইন বলে আমাদেরকে কি বলা হয় জানেন? আমি সোজা কথায় বলি, আফগানিস্তানের কথা বোঝানো হয়, যেখানে আফগানিস্তান নিজেই এই সূত্রটা সবসময় মানে নাই, তারা বীতশ্রদ্ধ করেছে। নইলে তাদের যখন অল্প সময় তাদের শাসন ছিল না, মানুষ এরকম দলে দলে মেয়েরা বের হয়ে সিনেমা হলে যেত না। কারণ মানুষের নেচার এটা, তাকে যখন কেউ একটা জিনিস চাপিয়ে দেয়, তার মনে ঠিক অপোজিটটার প্রতি ভালোবাসা তৈরি হয়। কারেক্ট। শরীয়ত চাপিয়ে দেওয়ার জিনিস না। আমি শরিয়া আইন শব্দটা ইসলামী শরীয়তে কোথাও দেখি না। আমি ইসলামের আইন চাই, জামাত ইসলামের আইন চায়, এবং জামাত কি এটা লুকিয়ে চায়? না, জামাত সরাসরি বলে যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কিন্তু একদিনে চাই না। জামাতের প্রতিষ্ঠানগুলোতেও আপনি দেখবেন যারা জামাতের নেতা বা জামাতকে পছন্দ করেন, তারাই তো এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন। এগুলোতে কি সাধারণ মানুষ যারা পর্দা করেন না বা দাড়ি রাখেন না, তারা চাকরি করছেন না? করেন নাই। কেউ কি কোনোদিন এসে বলেছে যে আমাকে, এখন আমি কিছু ফেক আইডির পোস্ট দেখি যে আমি ইসলামী ব্যাংকে চাকরি করি, আমাকে জামাতের লোকজন অনেক কষ্ট দেয়, আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে বাবা তুমি তাহলে বের হও না কেন? জামাত ইসলামী খারাপ, জামাত ইসলামের লোকজন খারাপ, খালি ওদের পয়সাটা মজা, ওয়াই ডোন্ট ইউ চেঞ্জ ইউর জব? তাই না? এটা তো আমাদেরকে কর্পোরেটে সারাক্ষণ শুনতে হয় যে আপনি পছন্দ করছেন না, চলে যান, আপনাকে তো কেউ এখানে বেঁধে রাখে নাই। এবং এইসব জায়গাগুলোতে যেটা হয়, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এটা, সেটা হচ্ছে সে স্ট্রাকচারগুলোকে ঠিক করবে। আপনি কি পড়বেন এটা বলার চাইতে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে যেটাই পড়ুক সে যেন নিরাপদে থাকে। নাম্বার ওয়ান, নিরাপত্তা দিবে। দ্বিতীয়ত হচ্ছে মাসলাহা, যেটা বললাম আপনাকে, মানুষের কল্যাণ যেন হয় সেরকম একটা সিদ্ধান্ত নেবে। আজকে আপনি বললেন যে সবাই, আর কেউ কলা খাবেন না, সবাই খেজুর খাবেন, এটা তো আমার জনগণের জন্য কল্যাণ না, আমার কৃষি পণ্যের জন্য কল্যাণ না। এবং এই যে লোকাল কালচারের সাথে ইসলামকে মিলিয়ে পালন করা,
যেন ইসলামের বেসিক্স নষ্ট না হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ শরীয়তে। এই এতগুলো কথা কেন বললাম, যে শরিয়া আইন বলে আমাদেরকে যে জুজুটার ভয় দেখানো হয় সেটার আসলে কিন্তু কোনো অস্তিত্ব নাই। আমরা একটা দেশকে আসলে মনে মনে টার্গেট করি যে এই দেশটার মতন আমাদের উপর এরকম চাপাই দিবে। এবং এটার জন্য কিন্তু আপনি জানেন, আমি খালেদ হোসাইনির বইটা পড়ি, বইগুলো পড়েছি, ওই যে কাইট রানার বা থাউজেন্ড স্প্লেন্ডেড সানস, অথবা ধরেন ইরানের একজন, আমি ভুলে গেছি নাম, উনি যে ইরান থেকে চলে এসছেন, অথবা সারানিক ভার্সেসের কথা বলছেন আপনি? না, ইরানের একজন মহিলা, উনি ফরগট হার নেম। অথবা ধরেন আপনি যদি একটা মুভি দেখেন, ওই যে নট উইদাউট মাই ডটার, হ্যাঁ, এগুলো দেখেন আপনার মনে হবে ওরে খোদা, শরিয়া আইন কি খারাপ জিনিস। শরিয়া আইনকে একটা মানুষ বুঝে নাই, সে তার স্ত্রীর উপরে জোর করে তার স্ত্রীর অধিকার হরণ করেছে। সে ওই দেশের মানুষ দেখে আমি ওই দেশের সমস্তটা শরিয়া আইনকে চ্যালেঞ্জ করব, এটা তো কোনো পাগলেও করবে না। কিন্তু ইসলামের বেলায় আমরা এটা বারবার করি, কারণ আমাদেরকে ওই যে এস্টাবলিশমেন্টের কথা বলছি, যারা আসলে ইসলামকে পছন্দ করে না, তারা চায় না যে ইসলামের এই সৌন্দর্যগুলো মানুষ জানুক। ইভেন আমার মনে হয় তারাও জানে না, কারণ আমি আমার জীবনে এরকম অনেক মানুষের সাথে কথা বলেছি, আইডিয়া শেয়ার করেছি, তারা বলছেন বুঝাই যায় না আপা, আপনারাও এভাবে চিন্তা করেন। গুপ্ত শব্দটা কাদেরকে বলা হলো আসলে? আজকাল তো অনেক প্রো বিএনপি প্রো অ্যাক্টিভ লোককে অনেক সময় গুপ্ত কথা বলতে শুনি। আওয়ামী লীগকেও তো আমি জানি না বলা হয় কিনা। আচ্ছা, আওয়ামী লীগ বললে আবার আগে নিষিদ্ধ শব্দটা লাগাতে হবে তো ডেফিনেটলি। আমি এটার জন্য আপনার প্রোগ্রামের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা থ্যাঙ্কস দিতে চাই। সেটা হচ্ছে যে উনি এই অনেক পছন্দ করছে সবাই, এবং এই আত্মবিশ্বাসটা না এরকম একটা জায়গা থেকে জাতির মধ্যে আসা দরকার। নিষিদ্ধকে নিষিদ্ধ বলতেও সাহস লাগে, নিষিদ্ধকে নিষিদ্ধ বলতেও স্ট্রাকচার লাগে, রাইট? আমি আসলে কোনো দিকে নিতে চাই না, আমি জাস্ট গুপ্ত শব্দটাই আপনার উপরে প্রশ্ন হিসেবে দিলাম। জি, গুপ্ত আসলে এখানে একটা মজার জিনিস আছে। আমার একটা পার্সোনাল টেক হচ্ছে, দেখেন কিছু করলেই শেখ হাসিনা বলতো না রাজাকার, কেউ তার বিরুদ্ধে মিছিল করেছে, 18তে বাচ্চারা মিছিল করছে, সে বলেছে এগুলো সব রাজাকার, এবং সেটার তো ফিডব্যাক ভয়ঙ্কর রকম ভাবে আসলো। এন্ড দ্যাট ওয়ার্ড জাস্ট ভ্যানিশড হার, এমন ভ্যানিশ, সে একটা ভিডিও কলেও কিন্তু কারোর সাথে আসে না। আমি জানি না উনি জীবিত কিনা, আই এম কনফিউজড। হ্যাঁ, আপনার এই বক্তব্য শুনে হয়তো আসতে পারে যদি শোনেন তিনি। হ্যাঁ, এটা আমাদের তো দেখতে ইচ্ছা করে, তাই না? কোথায় গেলেন, কেমন আছেন, কি অবস্থায় আছেন, এই যে শুনি যে চলে আসবে 12টায় জানালে 1টায় চলে আসবে, যেতে পারবে কিনা মানুষজন, আসে না তো। হ্যাঁ, আসা তো দরকার, তাকে তো বিচার ব্যবস্থা ফেস করতে হবে, এটা তারই দেশ, হোয়াট এভার। তো আমি যেটা বলছিলাম যে এই এক একটা শব্দের রাজনীতি কিন্তু খুব ভয়ঙ্কর। গুপ্ত শব্দটাকে ব্যবহার করা হলো জামাত শিবিরের বিরুদ্ধে, বিশেষ করে শিবিরের বিরুদ্ধে। শিবিরের সিনারিওটা কি ছিল? শিবিরের সিনারিওটা ছিল, আপনি দেখেন আমার ক্যাম্পাসে আবরার ফাহাদ, ওকে যখন মেরে ফেলা হইল, ও তো শিবিরের ছিল না, কিন্তু ওকে মেরে ফেলা হলো কেন? শিবির সন্দেহে। তাও ও কি দেশ বিরোধী, মানে সরকার বিরোধী কথা বলেছিল না, ভারত বিরোধী কথা বলেছিল। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।